মূর্খ থাকিও না। মূর্খ আমার কথা বুঝিতে পারিবে না। অজ্ঞানে হরিভক্তি হয় না। এ কথা আমার কথা নয়। এ কথা শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের কথা। মুর্শিদাবাদে হাজারদুয়ারি বা কৃটেশ্বর মন্দির ছাড়াও আরও একটি দর্শনীয় স্থানের খোঁজ দেব আপনাদের। এর নাম হচ্ছে জগৎবন্ধু ধাম। এবং এখানকার লোকাল লোকের মান্যতা কিন্তু অনেক, মানে এখানে প্রচুর লোকের ভিড় হয়। সন্ধেবেলা প্রচুর লোকের ভিড়ের সমাগমে আরতি হয়। সকাল থেকে ভোগের কুপনের লাইন থাকে এবং 12টার পর থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। আমি আজকে এইটা কিভাবে যাবেন, ওখানে কীরকম কী খরচা, কুপন কখন কোথায় পাবেন, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করছেন না, বা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করছেন না। কাইন্ডলি একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। আমি চেষ্টা করি আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, মানে কোথাও গেলে সেখানকার খরচা, সেটা কিভাবে যাবেন, একদম ওখানকার অনেস্ট রিভিউ। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি এই জগৎবন্ধু সুন্দর ইনি কে। 1871 সালে 17ই মে দীননাথ বাবু এবং বামাসুন্দরী দেবীর কোল আলো করে ইনি এই হলোকে আসেন। এবং ইনি একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণেই তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন রচনা এবং পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এই ডাহাপাড়ায় ইনি জন্মগ্রহণ করেন এবং এইখানে এনার জন্মস্থানে এই মন্দিরটি তৈরি হয় এবং সেটি জগৎবন্ধু ধাম হিসাবে পরিচিত। 1930 সালে এই মন্দিরটি তৈরি হয় আর 2001 সালে এর সংস্করণ হয়। এখন যেটা দেখছেন সেটা সংস্কারের পরে। এই 118 ফিট উঁচু মন্দিরটি মুর্শিদাবাদের সবচেয়ে উঁচু মন্দির। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, তবে সেটার জন্য আগে থেকে যোগাযোগ করতে হয়। আর ভোগের ব্যাপারটা আগেই বললাম, 10:30 থেকে 11টা ভোগ মানে কুপন পাওয়া যায় এবং 12টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। আর এটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। আরেকটা কথা, আপনি যদি দর্শন করতে যান, মানে ওখানকার মন্দির তো আপনি ঘুরে দেখতেই পাবেন, তবে ভোগের পর মন্দিরের ঠাকুরের স্থানের দরজা বন্ধ হয়ে দেয়, মানে করে দেওয়া হয় এবং আবার 4টের সময় খোলা হয়। তো ওই ধরে নিন 1টা-1:30 থেকে 4টে অবধি কিন্তু ঠাকুরের দর্শনটা আপনি করতে পারবেন না ওইটুকুনি সময়ের জন্য। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে 1 সপ্তাহ জুড়ে মেলা হয় এবং মেলাটা কোথায় হয় সেটাও আমি আপনাদের দেখাবো। আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কীর্তন এবং আরতির ব্যাপারটা। এখানে প্রত্যেক দিনই 2 ঘন্টা করে কীর্তন হয়। সন্ধেবেলায় 2 ঘন্টা হয় এবং রাত 10টার পরেও 1টা ঘন্টা ওনাদের ঠাকুরকে শয়নে কীর্তন হয়, বা সন্ধ্যা আরতি বা রাতের শয়ন আরতি বলতে পারেন। পিছনের অংশটা ভীষণ সুন্দর, মানে মন্দিরের পাশ থেকে আমরা যখন পিছনের দিকে গেলাম, প্রথমত হচ্ছে এই পিছন দিয়ে যখন যাচ্ছি সেইখানে প্রচুর গাছ, মানে গাছ তো এত ভালো লাগবে, শুধু চারিদিকে চারিপাশে শুধু গাছ। সব থেকে ভালো লেগেছে হচ্ছে আঙুর গাছ দেখছিলাম, এবং মানে আমার মানে সবথেকে আশ্চর্য, আঙুর থোকা থোকা আঙুর ওখানে ফলে রয়েছে। আমরা অনেক আঙুর ফল দেখতে পাচ্ছিলাম। তারপরে পিছন দিক থেকে হেঁটে গেলাম খুব সুন্দর একটা জায়গা দিয়ে, এবং তার পিছন দিকটা সমাধিস্থল। তবে তার আগে কিন্তু দীক্ষার স্থান রয়েছে। এইখানে দীক্ষা দেওয়া হয়। তো দীক্ষার ব্যাপারে যোগাযোগ করতে গেলে কিন্তু মন্দিরে একটু আগে থেকেই যোগাযোগ করে নিতে হবে। এটা হচ্ছে আঙুর গাছ। এই প্রভুর এখানে যে আশ্রম, এর বাগানে কিন্তু এই আঙুর গাছ রয়েছে। কিন্তু এতটা আমি শ্বশুরমশাই করেছি, কেটে দিয়ে না। এই তো আঙুর, এই তো আমাদের বাড়িতে ধরে না বাবা, আরো আছে, এটা চাই আমরা দেখতে পাচ্ছি না। এই তো দেখতে পেয়েছো? কই কই এই 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 যে বাতা দিয়ে আমার শ্বশুর হ্যাঁ, সামনে রেখে লাগিয়েছে, খেতে পারা যায় না। এদিকে একটা হয়েছে, এদিকে এদিকে হয়েছে, মামা এদিকে হয়েছে, ওই দেখো। বাবু এখানে দাঁড়াও। এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। অনেকেই এনার ব্যাপারে জানেন না। আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই মানে এটা। এর আগে আমি এটা এবং কীর্তেশ্বরী একসাথে ভিডিও বানিয়েছিলাম, বাট আমার কিছু জায়গায় মনে হলো শুধুমাত্র এনাকে নিয়ে একটু ভিডিও বানানো উচিত এবং এনার ব্যাপারে আরও লোকের কাছে মানে এনার ব্যাপারটা ছড়িয়ে দেওয়া উচিত। কারণ আমি কিন্তু এই 2025 সালে জানতে পারলাম এনার ব্যাপারে, এবং আমার বিশ্বাস আমার মতন বহু মানুষ আছে যারা এনার ব্যাপারে এখনও জানেন না। তো ভিডিওটা আপনি শেয়ার করলেন,
আরও অনেকের মানুষের কাছে পৌঁছে যাবে যে মুর্শিদাবাদে এরকম একটা ধাম রয়েছে এবং এরকম এক মহান সমাজ সংস্কারকের জন্ম হয়েছিল এই ডাহাপাড়ায়, এবং ভক্তদের বিশ্বাস উনি কিন্তু শ্রী চৈতন্য দেবেরই আর এক অবতার। তো একটু শেয়ার করে দেবেন। এবার আসি মন্দিরের ব্যাপারে। মন্দিরটায় যখনই আপনি ঢুকবেন, মেন গেট থেকে মূল মন্দির অবধি যেতে অনেকটা জায়গা, এবং জায়গাটা ভীষণই সুন্দর। আপনি যখন হেঁটে যাবেন দুপাশে অনেক গাছ, এবং আমি যে সময়ে গেছি সেটা শীতকাল নয়, এইটুকুনি আমি একদম 100% বিশ্বাস নিয়ে বলতে পারি যে মানে শীতকালে এটা অপূর্ব সুন্দর লাগবে, কারণ গাছগুলো এত ভালো, এত সুন্দর সুন্দর গোলাপের গাছ রয়েছে, এগুলো যখন ফুটবে তো মানে অনেক অনেক সুন্দর লাগবে। তারপর যখন মূল মন্দিরে প্রবেশ করবেন অদ্ভুত সুন্দর লাগবে। চারিপাশটা খোলামেলা আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা শুয়ে রয়েছেন, জানিয়ে না অপেক্ষা করে রয়েছেন কখন মন্দিরের দরজা খুলবে এবং জগৎবন্ধু সুন্দরের ওনারা দর্শন পাবেন। এইখানে মেলা হয়, এই যে বাদিকটা দেখছেন, এত সোজা গিয়ে বাদিকের মাঠটা, এই সময় এটা মেলা বসে। মেলাটা কোন সময় হয়? বৈশাখ মাসের পূর্ণিমাতে মেলাটি হয়। কোনখানে হয়? এটা ডাহাপাড়া ধাম। আর এই প্রাঙ্গণ থেকে কোন দিক দিয়ে? এই যে এখানে এই সামনে। এই দেখুন মন্দির হচ্ছে এই যে, আর একদম এই সামনেটায় মেলা বসে। মন্দিরের পিছনের ভাগের আরও পিছনের দিকের অংশে রয়েছে সমাধিস্থল। চলুন ওইটা ঘুরে দেখাই। চলুন এবার সমাধিটা দেখাই আপনাদের। এই শুধু সমাধিস্থল। পাঁচ দেখে পরে লাগানো দেখেছি। এবারে আপনাদের নিয়ে যাচ্ছি ঠাকুরের সমাধিস্থলে। সবাইকেই ঘর থেকে বেরোয় না লক্ষ্মী পুজোর দিন, এরকম এখানে আসে সব মায়েরা ওকে সিঁদুর পরায়। মানে একজন মহিলা থাকে, মানে ওকে লক্ষ্মী মা বলে। দেখুন এইবার ফুলের ভেতরটা আমি দেখাই। এখানে এই গাছটা অসম্ভব সুন্দর একটা গাছ, এবং ফুলের ভেতরটা এটা আমি সত্যি বলছি জীবনে প্রথম দেখছি। এটাতে মানে আপনাদের সামনেও যেটা তুলে ধরলাম। এইবারে এই জায়গাটা যে দেখছি, এখানে কথিত আছে রান্না যেখানে হয় সেখানে একজন মহিলা কোনো দিন বেরোন না, শুধুমাত্র লক্ষ্মী পুজোর পরে বেরোন, এবং এখানে সবাই ওনাকে সিঁদুর দেয়, কাপড় বাঁধে মনস্কামনা পূরণের জন্য। সেই জায়গাটা দেখালাম আপনাদের। এখানে কিন্তু সবাই মানে যারা আয়স্ত তারা সবাই এখানে শাখাপালা দান করছে। কারা কারা এই ধামে গেছেন একবার কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও একবার কমেন্টে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। এইবার বলি যারা ওখানে যাননি তারা কিভাবে যাবেন। যদি হাওড়া থেকে যান তাহলে বলবো বেস্ট আজিমগঞ্জ স্টেশন যেতেন। ডাহাপাড়াতেও স্টেশন আছে, তবে সব গাড়ি কিন্তু মানে সব ট্রেন ডাহাপাড়া থামে না। বেস্ট আপনি আজিমগঞ্জ যাবেন, এবং ওখান থেকে টোটো করে আপনি এখানে চলে আসতে পারেন। এর সাথে আপনি কিরিটেশ্বরী মায়ের মন্দিরও ঘুরে আসতে পারেন, ওটা কিন্তু 51টি সতীপীঠের এক পীঠ। বহরমপুর থেকে যদি যান তাহলে লালবাগ ফেরি দিয়ে সব থেকে সুবিধা। বহরমপুর থেকে আপনি লালবাগ ফেরি যাবেন, এবং ফেরি ওখান থেকেই আপনার ডাহাপাড়া। বেশি পয়সার ব্যাপার নেই, মানে 20 টাকা করে পার হেড নেয়, আর আজিমগঞ্জ স্টেশন থেকেও আপনার ওই 25 টাকা মতন ভাড়া নেবে। সুতরাং আপনার খরচা এখানে কিন্তু খুবই কম, তবে ওই সময়টা ওভাবেই যাবেন যাতে কুপনটা পান এবং ভোগ প্রসাদটা গ্রহণ করতে পারেন। আর যদি বাই কার আসেন তাহলে পালসন্ডা দিয়ে আপনি যেতে পারেন, ওখানে গিয়ে একবার জিজ্ঞাসা করে নেবেন। মুর্শিদাবাদ যেটা বললাম সেটা কিন্তু মুর্শিদাবাদ যে স্টেশন সেটা কিন্তু একদম মুর্শিদাবাদ স্টেশনের থেকেও এটা বলছি বহরমপুর লালবাগ ফেরি আর আজিমগঞ্জ স্টেশন দিয়ে সুবিধা বেশি।